তো আজকের লেকচারে আমরা বেস লোড এবং পিক লোড পাওয়ার স্টেশন নিয়ে আলোচনা করব। তো তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে পাওয়ার স্টেশন গুলো আছে, তার মধ্যে কিছু পাওয়ার স্টেশন বেস লোড আর কিছু পাওয়ার স্টেশন পিক লোড। তো কখন বেস লোড পাওয়ার স্টেশন হয় আর কখন পিক লোড পাওয়ার স্টেশন হয় সেটা আমরা একটু দেখব। তো আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করলাম এবং এটা খুবই লজিক্যাল যে একটা পাওয়ার সিস্টেমে লোডটা কনস্ট্যান্ট থাকে না। লোড প্রতিনিয়ত চেঞ্জ হয় সময়ের সাথে। কেউ কোনো একটা গ্রাহক তার সুইচ অন করে দিচ্ছে, তাহলে তার লোডটা সিস্টেমে অ্যাপ্লাই হচ্ছে। কেউ আবার সুইচ অফ করে দিচ্ছে, তার লোডটা সিস্টেম থেকে চলে যাচ্ছে। তাহলে এই যে সময়ের সাথে লোড, ঠিক আছে, সময় এদিকে, লোড এদিকে, সময়ের সাথে লোড কিন্তু ফিক্স না, এভাবে চেঞ্জ হতে পারে। তাহলে সময়ের সাথে লোড যদি চেঞ্জ হয়, এর মধ্যে একটা লোডকে বেস লোড বলা হয় আর একটা লোডকে পিক লোড বলা হয়। তো এখানে কি বলা হচ্ছে, দ্য চেঞ্জিং লোড অন দ্য পাওয়ার স্টেশন মেক্স লোড অফ অল নেচার। মানে পাওয়ার স্টেশনে যে লোডটা চেঞ্জ হয়, ঠিক আছে, এর কারণেই লোড কার্ভটাও ভেরিয়েবল হয়। এই যে এখানে আমরা লোড কার্ভটা আঁকলাম সময়ের সাথে লোডের কার্ভ, এটা কি একটা কনস্ট্যান্ট লাইন হয়েছে? এরকম তা তো হয়নি। এটা সময়ের সাথে এভাবে চেঞ্জ হয়ে গেছে। এটা যে এরকমই হবে এর কোনো বাধ্যবাধকতা নেই, এটা এরকমও হইতে পারতো, ঠিক আছে, সময়ের সাথে অর্থাৎ চেঞ্জ হবে এরকম। তো ওরা দেখাইলো একটা ইজি একটা কার্ভ দেখালো যে সময়ের সাথে এরকম চেঞ্জ হয়েছে। তো ইট ইজ ক্লিয়ার দ্যাট লোড অন দ্য পাওয়ার স্টেশন ভেরিজ ফ্রম টাইম টু টাইম। তাহলে সময়ের সাথে পাওয়ার স্টেশন লোড ভেরি হইতে পারে। তো আমরা যদি লোড কার্ভের দিকে তাকাই, আমরা এখানে যে জিনিসটা দেখতে পাই যে এটা তো জিরো লেভেল, তাই না? সময়ও জিরো, লোডও জিরো। তাহলে সার্টেন কোনো একটা রেঞ্জ থাকে, ঠিক আছে। এখানে হচ্ছে যে এই রেঞ্জটা, এই রেঞ্জটা কি, লোড কার্ভ তো ভেরি করে গেছে এইভাবে, তাই না? এই রেঞ্জটা হচ্ছে মিনিমাম লোড লাইন। এর নিচে কখনো লোড আসে নাই, দেখতে পাচ্ছ? লোড কার্ভটা কিন্তু কখনো এর নিচে আসে নাই, সবসময় এর উপরেই ছিল। তাইলে মিনিমাম যে লোডটা মেনটেইন থাকে সিস্টেমে, ঠিক আছে, সেই লোডটাকে বলা হচ্ছে বেজ লোড, ঠিক আছে। এই লোড কার্ভটা যদি এমন হইতো, এখান থেকে বাড়লো, সে এখানে কমলো, এখানে বাড়লো, আবার কমলো, আবার বাড়লো, এরকম, তখন আমি বলতাম এটা হচ্ছে বেজ লোড, ঠিক আছে। এই বরাবর ধরে আমি একটা দাগ টানতাম এভাবে, তারপরে বলতাম এই যে এখান থেকে এখানে যে ভ্যালু কত হয়, এখান থেকে এখানে সাপোজ এখান থেকে এখানে 10 হয়, তখন আমি বলতাম 10 মেগাওয়াট হচ্ছে এখানে বেজ লোড, ঠিক আছে। তাহলে আশা করি বেজ লোডটা বুঝতে পারছো। আর যদি এই চিত্রে এখানে বেজ লোড 20 মেগাওয়াট, তাই না? কারণ মিনিমাম লোড কার্ভটা 20 পর্যন্ত আসছিল, এরপরে আর যায় নাই, এর নিচে আর নামে নাই। তো এখানে এই কথাটাই বলা হচ্ছে যে আমরা যদি 24 ঘন্টা একটা ডেইলি লোড কার্ভ দেখি, এই চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে 20 মেগাওয়াটটাই কি বেস লোড অফ দা স্টেশন, ঠিক আছে। তার মানে কি, ওই পাওয়ার স্টেশনে কমপক্ষে সবসময় 20 মেগাওয়াট লোড আমাকে জেনারেট করতে হবে। তুমি যদি এটা যদি কোনো এই লোডটা যদি কোনো একটা পাওয়ার স্টেশনের জন্য অ্যাপ্লিকেবল হয়, এই পাওয়ার স্টেশন দিয়ে এই লোডকে সাপ্লাই দিতে হয়, তাইলে এই পাওয়ার স্টেশনকে মিনিমাম 20 মেগাওয়াট 24 ঘন্টায় জেনারেট করতে হবে না? এর চেয়ে কম করার তো উপায় নেই। কিছু কিছু সময় বরং এর চেয়ে বেশি লোড পাওয়ার জেনারেট করতে হবে, তাই না? তাইলে তোমার পাওয়ার প্ল্যান্টকে সবসময় অন্তত পক্ষে 20 মেগাওয়াট সাপ্লাই সবসময় দিতে হবে, আর কিছু কিছু সময় এর চেয়ে বেশি। তাহলে আমরা বেস লোডটা বুঝলাম। পিক লোড কি জিনিস? The various peak demands of load over and above the base load of the station is known as peak load.
বেস লোডের উপরে, অর্থাৎ এই কার্ভের জন্য 20 মেগাওয়াটের উপরে দেখো এক এক সময় এক এক মানের লোড ছিল, তাই না? কখনো 30, কখনো 40, কখনো 35, কখনো 20, এভাবে এভাবে করে চেঞ্জ করে করে কার্ভটা গেল, তাই না? এক এক সময় এক এক রকম ছিল। বেস লোডের উপরে বিভিন্ন সময় যে বিভিন্ন ধরনের লোড ছিল, এগুলাকেই বলা হচ্ছে কি, পিক লোড। ঠিক আছে, যদি 4টা বাজে বলি, 4টা বাজে পিক লোড কত? 4টা বাজে পিক লোড হবে এই 30 মেগাওয়াট। আর পুরা লোড কার্ভের জন্য পিক লোড কত? 40 মেগাওয়াট। আর এই 40 মেগাওয়াটটাই কি ওই প্ল্যান্টের ম্যাক্সিমাম ডিমান্ড। ঠিক আছে, তাহলে আমরা বেস লোড আর পিক লোড, এই লোড সম্বন্ধে আমরা জানলাম। ঠিক আছে, এখন আমরা দেখব মেথড অফ মিটিং দ্য লোড। ঠিক আছে, এই লোডটাকে আমরা কিভাবে মিট করব। দ্য টোটাল লোড অন এ পাওয়ার স্টেশন কনসিস্ট অফ টু পার্টস। তাহলে একটা পাওয়ার স্টেশনে অ্যাকচুয়ালি লোড হচ্ছে দুই ধরনের, একটা বেস লোড আর একটা পিক লোড। তাহলে আমরা যদি ওভারঅল ইকোনমিটা অ্যাচিভ করতে চাই, মানে আমরা যদি ইকোনমিক্যালি লাভজনক থাকতে চাই, কি করতে হবে? একটা পাওয়ার স্টেশন আমি যদি এই লোডটাকে সাপ্লাই দিই, সবসময় 40 মেগাওয়াট জেনারেট করলে লস হবে না? 24 ঘন্টা ধরে যদি 40 মেগাওয়াট জেনারেট করতে থাকি, তাহলে লস হবে না? কারণ গ্রাহক তো সবসময় 40 মেগাওয়াট ইউজ করতেছে না। আবার সবসময় যদি 20 মেগাওয়াট জেনারেট করি, তাহলে কি হবে? তাহলে যখন লোড বেড়ে গেছে তখন কিছু গ্রাহককে বন্ধ করে শেডিং দিয়ে রাখতে হবে, লোডশেড। তাও তো আমার লস, আমি বিদ্যুৎ বিক্রি করতে পারতেছি না তখন। তাইলে ইচ্ছা মতোই আমি পাওয়ার জেনারেট করলেও হবে না, আবার সবসময় সর্বোচ্চ জেনারেট করলেও হবে না, সবসময় সর্বনিম্ন জেনারেট করলেও হবে না। ঠিক আছে, কিভাবে করলে আমার জিনিসটা লাভজনক হবে বিদ্যুৎ উৎপাদনটা, সেটাই আমরা এখন দেখতেছি। তা আমরা যদি ওভারঅল ইকোনমিটা মিট করতে চাই, দ্য বেস্ট মেথড টু মিট লোড, ঠিক আছে, ওই লোডটাকে যদি আমরা প্রপারলি সাপ্লাই করতে চাই ইকোনমিক্যালি, ইজ টু ইন্টারকানেক্ট টু ডিফারেন্ট পাওয়ার স্টেশন। অর্থাৎ এই ধরনের যদি লোডের নেচার হয় যে ভেরি করে, বেস লোড থাকে, পিক লোড থাকে, ওখানে সাপ্লাই করি, তাইলে আমার লাভজনক হবে না। অন্তত পক্ষে 2টা পাওয়ার স্টেশন দিয়ে সাপ্লাই করতে হবে। একটা পাওয়ার স্টেশন কি করবে, সব সময় সে কনস্ট্যান্ট পাওয়ার জেনারেট করবে, বেস লোড। অর্থাৎ একটা পাওয়ার স্টেশন 20 মেগাওয়াট সবসময় দিতে থাকবে, কারণ 24 ঘন্টা ধরে অন্তত 20 মেগাওয়াট তো লাগেই। আর বাকি সময়টাতে এই যে ভেরিয়েবল লোড আছে, এগুলো আমরা আরেকটা পাওয়ার স্টেশন দিয়ে সাপ্লাই দিব। কিভাবে দিব? তো এখানে বলা হচ্ছে দ্য মোর এফিসিয়েন্ট প্লান্ট ইজ ইউজ টু সাপ্লাই দ্য বেস লোড অ্যান্ড নোন এজ বেস লোড স্টেশন। তো যেই পাওয়ার স্টেশনটা স্টেশনের দক্ষতা সবচেয়ে বেশি, সেই পাওয়ার স্টেশনকে আমরা বেস লোড পাওয়ার স্টেশন হিসেবে ব্যবহার করি। কারণ বেস লোড পাওয়ার স্টেশন 24 ঘন্টা চালানো লাগে। এখন তুমি যদি এমন একটা পাওয়ার স্টেশন ইউজ করো যেটার দক্ষতা খারাপ, তো 24 ঘন্টা ধরে যদি একটা অদক্ষ পাওয়ার স্টেশন চালাও, তাহলে কি হবে? 24 ঘন্টাই লস হবে। তাইলে বেস লোড পাওয়ার প্ল্যান্ট সিলেক্ট করার ক্ষেত্রে ওই ধরনের পাওয়ার প্ল্যান্টকে সিলেক্ট করতে হবে যার দক্ষতা অনেক বেশি। ঠিক আছে, যেহেতু 24 ঘন্টায় লাগে। আর পিক লোড পাওয়ার স্টেশন, আমার কাছে মনে করো 2টা পাওয়ার স্টেশন আছে, একটা এফিসিয়েন্সি বেশি, একটার কম। তাহলে আমরা কি করব, যেটা লেস এফিসিয়েন্ট পাওয়ার প্ল্যান্ট আছে সেইটাকে পিক লোড পাওয়ার স্টেশন হিসেবে ব্যবহার করব। কেন? কারণ পিক লোড তো আমার 24 ঘন্টা ধরেই চালানো লাগবে না, তাই না? তো লেস এফিসিয়েন্টটাকেই আমরা কি করব, পিক লোড পাওয়ার স্টেশন হিসেবে ব্যবহার করব। অর্থাৎ এই পিক লোড পাওয়ার স্টেশনটাকে আমার 24 ঘন্টা যদিও লাগে, কিন্তু তাকে সর্বোচ্চ লোডে আমাকে চালাইতে হবে না, আবার কিছু কিছু সময় তাকে বন্ধ রাখলেও হবে, তাই না? এজন্য পিক লোড পাওয়ার স্টেশন গুলাকে আমরা কম দক্ষতার পাওয়ার স্টেশন যেগুলা, তাদেরকে সিলেক্ট করব পিক লোড পাওয়ার স্টেশন হিসেবে। এটা হচ্ছে মানে জেনারেল ফেনোমেনা, কিন্তু এটা কোনো বাধা ধরা নিয়ম না যে এটাই করতে হবে। ঠিক আছে, এটা করলে মোটামুটি ইকোনমিক্যাল হবে প্রসেসটা। এই কথাটা এখানে বলা হচ্ছে, দেয়ার ইজ নো হার্ড এন্ড ফাস্ট রুল
ফর সিলেকশন অফ বেস লোড অ্যান্ড পিক লোড স্টেশন। কোনটাকে কি সিলেক্ট করতে হবে এটাতে বাধা ধরার নিয়ম নেই। যেমন এক্সাম্পল, তোমার কাছে একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন আছে আর একটা স্টিম পাওয়ার স্টেশন আছে, ঠিক আছে? দুইটাই মোটামুটি এফিসিয়েন্ট, দুইটাই বেজ লোড পাওয়ার স্টেশন হিসেবেও ভালো সাপ্লাই দিয়ে করতে পারে, আবার পিক লোড স্টেশন হিসেবেও ভালো সাপ্লাই করতে পারে। কেমন? তাইলে তুমি চাইলে তোমার এই লোড কার্ভটা যদি একটা হাইড্রো ইলেকট্রিক আর একটা স্টিম পাওয়ার প্ল্যান্ট তোমার কাছে থাকে, তুমি হাইড্রো ইলেকট্রিক দিয়ে চাইলে বেস লোড সাপ্লাই দিতে পারো, আর স্টিম দিয়ে চাইলে পিক লোড সাপ্লাই দিতে পারো, অথবা স্টিম দিয়েই বেস দিলা আর হাইড্রো দিয়ে পিক লোডটা সাপ্লাই দিলা, ওইটাও পারো। এখন এটা ডিপেন্ড করবে তোমার কন্ডিশনের উপর। সাপোজ তুমি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন ব্যবহার করতেছো, হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন দিয়ে বেস লোড দিবা, 24 ঘন্টা চালাইতে হবে, তাই না? এখন তোমার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন যেই নদী পানি দিয়ে চলে, ঠিক আছে, সেই নদীতে মনে করো পানির সংকট আছে, তুমি 24 ঘন্টা চালাইলে 24 দিনে নদীর পানি ফুরাই যাবে। তাইলে তুমি কি চাইবা যে 10-15 দিনে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টটা বন্ধ হয়ে যাক? তখন তুমি কি চাইবা? তখন তুমি চাইবা আমি বেস লোডটা স্টিম পাওয়ার স্টেশন দিয়ে ব্যবহার করব, আর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশনটা আমি কি করব, আমি এটা পিক লোডে চালাবো, কখনো চালাবো কখনো চালাবো না। তাহলে আমার কাছে হাতে একটা অপশন থাকলো। এটা তোমাকে তখন ইন্টেলিজেন্ট ওয়েতে চিন্তা করতে হবে। আর একটা বিষয় হচ্ছে, এই পিক লোড পাওয়ার স্টেশন গুলো হঠাৎ করে চালু করা লাগে, বেস লোড তো 24 ঘন্টা চলে, তাই না? তাইলে এটাও দেখতে হবে কোন পাওয়ার স্টেশন গুলা খুব দ্রুত স্টার্ট করা যায়, ঠিক আছে, তাদেরকে আমরা পিক লোড স্টেশন হিসাবে সিলেক্ট করব। কারণ দেখো, হঠাৎ করে তোমার লোড চেঞ্জ করতে হবে, বাড়াইতে হবে, হঠাৎ করে তাকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? আর যেসব পাওয়ার স্টেশনের স্টার্টিং টাইম বেশি, ওদেরকে যদি পিক লোড প্লান্ট হিসেবে ইউজ করো, তাইলে তুমি একবার চালু করতেই মনে করো 30 মিনিট সময় লেগে যাবে, ঠিক আছে, কিছুক্ষণ লোড সেট করা লাগতে পারে লাইনে। অর্থাৎ অনেকগুলো ফ্যাক্টর এখানে বিবেচ্য বিষয় আর কি, যে সিলেক্ট করার জন্য। তো আমি এতক্ষণ তোমাকে যেটা ওই চিত্রতে দেখালাম সেইটাই এখানে দেখানো আছে। মনে করো এখানে ইলুস্ট্রেশন বলা হচ্ছে, ব্যাখ্যাটা, তোমার কাছে একটা হাইড্রো একটা স্টিম পাওয়ার স্টেশন আছে, আর তোমার লোড কার্ভটা এরকম ঠিক আগের চিত্রের মতো। তুমি চাইলে হাইড্রো দিয়েও সাপ্লাই দিতে পারো বেস, অথবা হাইড্রো দিয়ে পিক দিতে পারো, অথবা স্টিম দিয়ে বেস দিতে পারো, অথবা স্টিম দিয়ে পিক দিতে পারো, ঠিক আছে? তো সেটা ডিপেন্ড করবে এই যে আমি তোমাকে যে বিভিন্ন শর্ত বললাম, তোমার ইন্টেলিজেন্স, তারপরে বিভিন্ন সামগ্রিক অবস্থার উপরে। এই যে যে কথাটা আমি বললাম, সাপোজ এই যে ওরা বললো শীতকালে কি হয়, সাফিসিয়েন্ট ওয়াটার তো থাকে না, তখন তুমি কি করবা? শীতকালে তুমি যদি হাইড্রো পাওয়ার স্টেশনকে বেস লোডে চালাও, ঠিক আছে, হাইড্রোকে বেসে দিলা, তাহলে কিছুদিন পরে আর হাইড্রো চালাইতে পারবে না, একদম বন্ধ রাখতে হবে। তাহলে শীতকালে কোনটা লাভজনক হবে? এইভাবে চালাইলে, লোডটাকে মিট করলে লাভজনক হবে স্টিমকে বেসে দিলা আর হাইড্রোকে পিকে দিলা, হাইড্রো কখনো কখনো চললো। এটা ওই কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এখন আমরা দেখবো 3.13 ইন্টার কানেক্টেড গ্রিড সিস্টেম। The connection of several generating stations in parallel is known as interconnection grid system. অনেকগুলা পাওয়ার স্টেশনকে একসাথে ইন্টারকানেক্ট করাকে বলা হয় ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেম। তো আমরা পাওয়ার ইঞ্জিনিয়াররা আমরা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি, ঠিক আছে, এই লোড মিট করার ক্ষেত্রে। একটু আগেই তো দেখলা একটা প্লান্টকে কিভাবে ভেরি করে করে লোড চালাইতে হবে পিক লোডের সময়, কখন কাউকে অন করতে হবে, কখন কাউকে অফ করতে হবে। আরো বিভিন্ন ধরনের প্রবলেম আছে, কস্টের প্রবলেম আছে, শীতকাল গ্রীষ্মকালের প্রবলেম আছে। এইগুলাকে মিট করার জন্য আমরা যদি আমার দেশে যত পাওয়ার স্টেশন আছে সবগুলাকে একসাথে কানেক্ট করে রাখতে পারি কোন একটা গ্রিড নেটওয়ার্কের সিস্টেমে, তাইলে আমার যখন
যাকে মন চায় তাকে অন রেখে বাকিটাকে অফ রেখে আমি কি করতে পারবো, বেস্ট একটা সুইটেবল ওয়েতে আমার লোডটা মিট করতে পারবো। ঠিক আছে, তো নাইলে আমার কাছে তো দুইটা অপশন থাকবে, একটা হাইড্রো একটা স্টিম, একটা সোলার একটা উইন্ড। ঠিক আছে, রাতের বেলা আমার কাছে আর কোনো অপশন নাই। কিন্তু গ্রিড থাকলে কি হবে, সব সময় আমার কাছে অপশন আছে, বেস্ট চয়েস করার অপশন আছে। এই জন্যই আমরা কি করি, ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেম তৈরি করি, এবং আমাদের দেশে ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেমের মাধ্যমেই লোডটাকে সাপ্লাই করা হয়। ঠিক আছে, সুবিধা কি ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেম হইলে, এক্সচেঞ্জ অফ পিক লোড। এই যে পিক লোড যখন হয় তখন কোন পাওয়ার প্ল্যান্টকে চালাইলে সবচেয়ে লাভজনক হবে সেটা আমরা অনেকগুলো অপশন থেকে চয়েস করে সিদ্ধান্ত নিতে পারি, তখন আমরা সবচেয়ে এফিসিয়েন্ট ওয়েটা পাই। ইউজ অফ ওল্ডার প্ল্যান্টস, যেসব প্ল্যান্টের অনেক বয়স হয়ে গেছে, ঠিক আছে, এক্সপায়ারি ডেট কাছাকাছি, সেগুলাকেও আমরা রান করতে পারি। সেগুলা তো আর 24 ঘন্টা চালাইতে পারবো না, বিভিন্ন প্রবলেম হবে। তাইলে ইমার্জেন্সি সময় ওই ওল্ডার প্ল্যান্ট গুলাকে আমি পিক লোডে রান করতে পারি যদি গ্রিড থাকে, আর গ্রিড না থাকলে তাদেরকে আস্তে আস্তে আমাকে ফেলে দিতে হবে। আর আমি যখন এভাবে রান করতে পারবো তখন আমার কি হবে, অর্থনৈতিক ভাবে আমার এই বিদ্যুৎ উৎপাদনটা সাশ্রয়ী হবে। তারপর আমার ডাইভার্সিটি ফ্যাক্টরটা ইমপ্রুভ করবে। ঠিক আছে, ডাইভার্সিটি ফ্যাক্টর আমার যদি ইমপ্রুভ করে তাহলে আমার পুরা সিস্টেমের এফেক্টিভ যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটিটাও ইমপ্রুভ করবে। ঠিক আছে, আমি ম্যাক্সিমাম ডিমান্ড গুলা খুব ইফেক্টিভলি হ্যান্ডেল করতে পারবো। তারপরে আমার প্লান্টের যে রিজার্ভ ক্যাপাসিটি আছে, ঠিক আছে, সেই রিজার্ভ ক্যাপাসিটিটা রিডিউস হবে। কেন, এভরি পাওয়ার স্টেশন ইজ রিকোয়ার্ড টু হ্যাভ এ স্ট্যান্ড বাই ইউনিট ফর ইমার্জেন্সিস। পাওয়ার প্ল্যান্টে যখন ইমার্জেন্সি হয় তখন একটা স্ট্যান্ড বাই ইউনিট লাগে না, একটা জেনারেটর রাখা লাগে, যে পাওয়ার প্ল্যান্টটাই যদি ফেল করে আমার পাওয়ার প্ল্যান্টের অন্যান্য জিনিস কিভাবে চলবে, লাইটটা কিভাবে চলবে, আমি পাওয়ার প্ল্যান্টে ঢুকবো কিভাবে, পাওয়ার প্ল্যান্টের লিফটটা কিভাবে চলবে, উপরের তলায় কিভাবে গিয়ে দেখবো যে পাওয়ার প্ল্যান্ট কি এখন চালু আছে না বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এটা কিভাবে বুঝবো আমি, তখন ওই যে স্ট্যান্ড বাই ইউনিট গুলো আমার আলাদা ক্রয় করা লাগে। যদি আমার ইন্টারকানেক্টেড গ্রিড সিস্টেম হয় তাহলে আমার এই স্ট্যান্ড বাই ইউনিট গুলা ক্যাপাসিটি আমি কমায় রাখতে পারবো। ঠিক আছে, কম মানের জেনারেটর কিনলে হবে, যেহেতু আমার গ্রিড আছে, আমার পাওয়ার স্টেশন ফেল করলেও আমি গ্রিড থেকে নেওয়ার একটা অপশন আছে, তখন আমার সিস্টেমের এফিসিয়েন্সিটা আরো ইনক্রিজ করবে। এবং লাস্টটা হচ্ছে রিলায়েবিলিটি অফ দ্য সাপ্লাই। আমার যে ইলেকট্রিসিটি সাপ্লাই তার রিলায়েবিলিটি, সিস্টেমের বিশ্বাসযোগ্যতা বাড়বে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের লেকচার। এতটুকুই থাকবে এই থিওরিটিক্যাল আলোচনা। নেক্সট ক্লাসে আমরা আরো বেশ কিছু টপিক আলোচনা করব। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে।